সিংহাসনের মহাসংগ্রামে এই মুহূর্তে আরো একবার নজরে বহরমপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। কিরকম ভোট হচ্ছে? ইউসুফ পাঠান ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন, সকাল থেকে অধীর রঞ্জন চৌধুরী বেরিয়েছেন, সালারেও কিছু গন্ডগোল হয়েছিল। অনুপ, একেবারে সালারেও কিন্তু বেশ কিছু বিক্ষিপ্ত গন্ডগোলের সূত্রপাত হয়েছিল, কারণ কংগ্রেস যে সমস্ত একাধিক এজেন্ট ছিল তাদেরকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ছিল এবং কয়েক জায়গায় জমায়েত ছিল, সেখানে কিন্তু পুলিশ জমায়েত সরিয়ে দিয়েছিল। ঠিক তেমনই একটি বুথের আমি ছবি দেখাবো, 130 নম্বর বুথ, সেনপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় যে প্রাথমিক বিদ্যালয় 130 নম্বর বুথে, সেখানেও কিন্তু তৃণমূলের শুধুমাত্র এজেন্ট আছে, কংগ্রেসের কোনো এজেন্ট বসতে পারেনি বলে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই কংগ্রেসের এজেন্ট আসেননি বলে এমনটা বলা হচ্ছে, কিন্তু অধীর চৌধুরীর পক্ষ থেকে এমনটা বলা হচ্ছিল যে কংগ্রেসের পক্ষ থেকে যে এজেন্ট বসতে বাধা দেওয়া হচ্ছিল, কিন্তু ভোটদান প্রক্রিয়া চললেও কিন্তু কংগ্রেসের যে এজেন্ট, সেই এজেন্ট কিন্তু ইতিমধ্যে 130 নম্বর যে বুথ, সেই বুথে নেই এবং ভোটারদের যে লম্বা লাইন, সেই লাইনটা একেবারে চোখে পড়ার মতো। এই যে তুমি বললে অনুপ কংগ্রেস আসেনি, আর অধীর চৌধুরী বলছেন বসতে দেওয়া হচ্ছে না, অবজারভারের সঙ্গে কথা বলছেন অধীর রঞ্জন চৌধুরী, একটু দেখাবো আপনাদের। বলছি বড়মার যেটা দিলাম না, টিএমসি পার্টির যে ব্লক সভাপতি, সে ওখানকার খুব নটোরিয়াস একজন পার্সন, সে ওখানটাতে আমাদের লোক এজেন্টগুলোকে বার করে দিয়েছে। এবার আমরা যখন ঢোকার চেষ্টা করছি, ওখানকার যে ওসি সে নিজে মদত করছে এই বুথগুলোকে লুট করতে। আমাদের লোকদের মোটরসাইকেল সেখানে ভেঙে দেওয়া হয়েছে। ওখানকার আপনি খবর নিন, আপনাদের কিউআরটি পাঠান, তারা ভিডিও পাঠাক আপনার কাছে। ওখানকার ওসি কিন্তু দারুণভাবে পার্টিজান রোল প্লে করছে। ভিলেজ নেম হরিমাটি, সেখানটা আমাদের এজেন্টকে আমরা ঢুকাতে পারিনি এখনো পর্যন্ত। 3-4টে বুথে খুব আমাদের প্রবলেম হচ্ছে। আপনাকে সকাল থেকে বলছি, আপনি আরেকটু আপনি এটাকে অ্যাক্টিভেটেড করুন। অনুপ, এই যে অবজারভারের সঙ্গে কথা বললেন অধীর চৌধুরী, তারপরে কাজের কাজ কিছু হলো? তো এখনো পর্যন্ত অধীর চৌধুরীর পক্ষ থেকে বক্তব্য বলা হচ্ছে, বা যে তিনি দাবি করছেন যে তাদের যে এজেন্ট ছিল কংগ্রেসের, তাদেরকে বসতে বাধা দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি। এবং আমি যে বুথের সামনে দাঁড়িয়ে আছি, সেই বুথের সামনে যে কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ান মোতায়েন করা রয়েছে, শুধু তাই নয়, দেখলে দেখা যাবে একেবারে ভোটারদের যে লম্বা লাইন, সেখানে কিন্তু কোনোভাবে কংগ্রেসের যে এজেন্ট তাদেরকেও বা কংগ্রেসের কোনো কর্মীদেরকেও লক্ষ্য করা যায়নি। এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানের পক্ষ থেকে, এখানে যে অবজারভার আছে তাদের প্রিসাইডিং অফিসার, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে কোনোভাবে কিন্তু কংগ্রেসের যে এজেন্ট, সেই এজেন্টকে কিন্তু এখানে তিনি আসেননি, সেই কারণে বসতে পারেননি। কিন্তু কোন রকম যে অধীর চৌধুরী যে অভিযোগ করছেন যে কংগ্রেসের এজেন্টদেরকে বাধা দেওয়া হয়েছে, কিন্তু এই যে বুথ 130 নম্বর বুথ, এখানে লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র তৃণমূলের যে এজেন্ট, সেই এজেন্ট বসানো হয়েছে, কিন্তু কংগ্রেসের যে এজেন্ট, সেই এজেন্ট কিন্তু কোনো কারণে ভোটদান প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই এখনো চলছে এবং ভোটারদের যে লম্বা লাইন, একেবারে 130 নম্বর যে বুথ, সেই বুথে কিন্তু একেবারে শুধুমাত্র তৃণমূলের এজেন্ট আছে। বিজেপির যেমন এজেন্ট সকাল থেকে যোগ্য করা যায়নি, তার পাশাপাশি কংগ্রেসের এজেন্ট তিনিও কিন্তু আসেননি বলে এমনটাই বলা হচ্ছে। আর একটু দেখাবো, একটু আলোচনা করব, তার আগে হরিদাস মাটি, বহরমপুর শহরের পাশেই হরিদাস মাটিতে একটু সামান্য উত্তেজনা হয়েছিল, সেই ছবি দেখাবো। কংগ্রেস আর হরিদাস মাটি বহরমপুর শহরের পাশেই হরিদাস মাটিতে কংগ্রেস তৃণমূল বচসা। বেঙ্গল পুলিশ আজ বেঙ্গল পুলিশ কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, কি হয়েছিল? দেখো, বহরমপুর লোকসভার বড়োয়া ব্লকের হরিবাটি গ্রামের ঘটনা এই ঘটনা। এবং এটা হরিদাস মাটি নয় প্রণব, এটা হরিদাস মাটি নয়, না ও হরিদাস মাটি নয়, হরিবাটি গ্রাম হরিমাটি গ্রাম পড়ছে। হ্যাঁ, বড় ব্লকের মধ্যে পড়ছে। এখানেই আর কি অভিযোগ যে কংগ্রেস কর্মীদেরকে, যারা এজেন্ট রয়েছে এবং কংগ্রেস কর্মীদেরকে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং এজেন্টকেও ভয় দেখানো হয়। এবং এই নিয়ে কিন্তু তৃণমূলের সঙ্গে কংগ্রেস কর্মীদের তোমার বচসা বাঁধে এবং পুলিশ গিয়ে কিন্তু জমায়েত সরিয়ে দেয় এবং প্রচুর তৃণমূল কর্মী এলাকার মধ্যে জমায়েত হয়েছিল বুথের চারপাশে। পুলিশ গিয়ে কিন্তু লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেয় এবং তৃণমূলের কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে দুই পক্ষের মধ্যে বচসা। তার মানে প্রণব, বিভিন্ন জায়গায় কংগ্রেসের যেখানে একটু শক্তিশালী কংগ্রেস, সেখানে তৃণমূলের সঙ্গে এইরকম ভাবে বিবাদ বচসা হচ্ছে। যেমন এটা বড়োয়ায়, আবার বলি বড়োয়া ব্লকের বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে হরিমাটি গ্রামে
প্রণব। হ্যাঁ, একদম তাই। হরিবাড়ি গ্রামের এই ঘটনায় এবং যেসব জায়গাগুলোতে তোমার কংগ্রেসরা শক্তিশালী রয়েছে এবং তৃণমূলরা যেসব জায়গাতে বাধা দেওয়ার চেষ্টা করছে সেখানে কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে। এবং আমি সুমন রায়চৌধুরীর কাছে আসবো। অনেক ধন্যবাদ প্রণব। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত বহরমপুর নিয়ে। যেন তেন প্রকারে অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে হবে, কিন্তু সম্ভব নয়। দেখুন কি ধরনের রাজনীতি ওনারা করেছেন। একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। একটু আগে কাজল শেখের আপনারা একটা বাইট দেখাচ্ছিলেন। উনি কি বলছেন যে মৃত ব্যক্তি এক সময় অঞ্চল নিয়ন্ত্রণ করত। তৃণমূল কংগ্রেস করা বা রাজনীতি করা ওদের ভাষায় পরিভাষায় সেটা হচ্ছে অঞ্চল নিয়ন্ত্রণ করা, সবকিছু নিয়ন্ত্রণ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার ভাষ্য শুনুন। বহরমপুর তথা মুর্শিদাবাদে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসছেন, এতদিন তোমরা দাদাকে ভোট দিয়েছো, এবার ভাইকে ভোট দাও। দাদার ভাই, এটা অধীর রঞ্জন চৌধুরী মিডিয়ার সামনেও বলেছেন, দাদার ভাই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিজেপির পথ অনুসরণ করে মেরুকরণের রাজনীতিতে নেমে পড়েছে। বাবুর কাছে যাবো যে বহরমপুর, আমি যেটা বারবার বলছিলাম, বহরমপুর বিধানসভাটা দখল করে ফেলেছে বিজেপি, কিন্তু বিধানসভা দিয়ে কি লোকসভা বিচার করা যাবে? না, বহরমপুর লোকসভায় যে অধীরবাবু যে যেতে এসছেন বিগত 2019-এ, তার মূল ভোট সাপোর্টটা ছিল, কিন্তু বড় লিড ছিল বিধানসভা বহরমপুর এবং কান্দিপ, এই দুটো থেকে বড় লিড এসেছিল। বড়মায় খুব সামান্য লিড ছিল। এখন মুশকিল হচ্ছে এই মাঝখানে 2021-এ যেটা হয়েছে, দেখুন এই আইডেন্টিটি পলিটিক্সটাকে রাজনৈতিক দলগুলো আঁকড়ে ধরছে কেন না, এই আইডেন্টিটি যারা বেসড লোকগুলো, অর্থাৎ ধর্মের ভিত্তিতে হোক, জাতিসত্তার ভিত্তিতে হোক, তারা সংঘবদ্ধভাবে ভোট দেয়। সংঘবদ্ধভাবে ভোট দেওয়ার কারণে এই আইডেন্টিটি পলিটিক্সের উপর ঝাঁপিয়ে পড়ে সব রাজনৈতিক দল। এবং সেখানে দেখা গেছে 2021 সালে কিন্তু ক্লিয়ার ডিভিশন অফ ভোট হয়েছে, যেখানে তার আগে 92,000 ভোটে যেটা বিধানসভা, সেটা কিন্তু হেরে গেছে এই পোলারাইজেশনের জন্যে। এবং যদি আপনি 2021টাকে ধরেন, তাহলে প্রায় 5 লক্ষের কাছাকাছি অধীর রঞ্জন চৌধুরী কিন্তু পিছিয়ে আছে ভোটে, যদিও বিধানসভা লোকসভা আলাদা। এবং অধীর চৌধুরী যদি ওখানে ফাইট দেওয়ার মতো হয়, অধীর চৌধুরী বলেই কিন্তু ফাইট দিতে পারছে। অভ্র, তার মানে এই মেরুকরণের রাজনীতি বা ধর্মীয় মেরুকরণ, এই বিভাজন হয়ে গেলে বহরমপুরে বিজেপির একটা আশা যদি হয়ে যায় ভোট কাটাকুটিতে। না দেখুন, এইটা তো ভুলে গেলে চলবে না। তৃণমূলের একজন মহান নেতা হুমায়ুন কবির, উনি কয়েকদিন আগে কি বলেছিলেন? উনি একটা প্রকাশ্য মিটিং থেকে বলেছিলেন 70% এই কমিউনিটির মানুষ, 30% ওই কমিউনিটির মানুষ, আমাদের 2 ঘন্টা লাগবে কেটে নদীর জলে ভাসিয়ে দিতে। এটা কে বলেছিল? বিজেপির কেউ বলেছিল না, এই তৃণমূল কংগ্রেসের একজন ক্রিমিনাল নেতা বলেছিল। তৃণমূল কংগ্রেস কোনো অ্যাকশন নিয়েছে? তারপর রাজ্য পুলিশ কোনো অ্যাকশন নিয়েছে? কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তারপর আমরা ভুলে যাব রামনবমীর সময় রেজিনগরে কি ঘটেছিল। এখানে যা যা করেছে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে, এর উত্তর মানুষ ভোট বাক্সে দেবে। রিজু, দুজনকে আলাদা করে জবাব দিই। প্রথম বিজেপিকে বলি, যখন এরা মেরুকরণের কথা বলে, হুমায়ুন কবিরের কথা বলে, এরা আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা ভুলে যায় কেন? যে প্রধানমন্ত্রী কালকে বাংলায় 5টা ম্যানিফেস্টো পয়েন্ট দিয়েছেন, তার মধ্যে 2টো রাম নিয়ে আর 2টো ধর্ম নিয়ে। বলছে বিজেপি না জিতলে রাম মন্দিরে নাকি মসজিদের তালা লাগিয়ে দেবে। এগুলো রাজনৈতিক ভাষণ, সাম্প্রদায়িক ভাষণ না। বলছে মুসলমানরা মঙ্গলসূত্র কেটে নেবেন। যিনি 6 ভাই বোনের 1 ভাই, তিনি বলছেন মুসলমানরা বেশি বাচ্চা পয়দা করছে। দেশের প্রধানমন্ত্রী বলছে, এর থেকে লজ্জাজনক কী হয়? এনিওয়েজ, এবার আসি কংগ্রেসে। কংগ্রেসের ব্যাপারটা হচ্ছে, আমি পরিষ্কারভাবে বলি, কংগ্রেস চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলে আর হবে না। যে অধীর চৌধুরী আজকে যেমন একটা সার্বজনীন মঞ্চের কথা সুমনবাবু বললেন, এই অধীর চৌধুরী আপনারা দেখিয়েছিলেন একটা সার্বজনীন মঞ্চ থেকে পাশে সিপিএম এর বড় নেতাকে বসিয়ে বলছেন টিএমসি কে ভোট দেওয়ার থেকে তো বিজেপি কে ভোট দিয়ে দিন। আসল দালালিটা কে করেছে? তোমরা বিজেপির লাইনে, তোমরা যেটা রিজু প্রথম একটা অভিযোগ করেছিল, যদিও তোমাকে একটু সংশোধন করে দিই, অর্পিতা চৌধুরী বলে আর কেউ নেই এখন অধীর চৌধুরীর স্ত্রী। অধীর চৌধুরীর নাকি কেউ কোনো মহিলা ভোট করেন, রাজনীতি করেন, দল চালান। আমি জানি না, মানে ও যদি প্রকৃত রাজনৈতিক কর্মী হতো, ও যদি রাজনীতিটাকে অবজার্ভ করতো, বিরোধী দলের রাজনীতিও কিভাবে চলছে সেটা যদি সঠিক খবর ওর কাছে থাকতো, ও এই ধরনের অসংলগ্ন কথা বলতো না। আর আবার আমি ভিডিওর কথা বলছি, অধীর রঞ্জন চৌধুরীর ওই ভিডিওটা ডক্টর টেলার্ড বাই টিএমসি, এটা প্রমাণিত। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটারও জবাব। গতকাল একটা ইন্টারভিউতে অধীর চৌধুরী বলেছে, আমরা আদানি আম্বানিকে অ্যাটাক করি কারণ আমাদের টাকা দেয় না বলে।
এটারও একটু ব্যাখ্যাটা দিয়ে দিক। এই তো অবস্থা। আমি এরকম কোনো ইন্টারভিউ শুনিনি, আমার জানা নেই। সারা ভারতবর্ষ আমি বলতে পারবো না। কংগ্রেসের মুখপাত্র শুনেনি। এই তো না না, অবস্থা। শুনে থাকতে পারে, আমি শুনিনি। আচ্ছা, অধীর সেই জন্য আমি চৌধুরী উত্তর সকাল দিতে থেকে পারবো বেরিয়ে না। পড়েছেন, আমরা সেই ছবি দেখছি। বহরমপুর একেবারে লক্ষ্য সবার রাজনৈতিক মহলের। ইউসুফ পাঠান কি বললেন একবার দেখি। सुबह से मैं लोगों से बात कर रहा हूँ, टीम से बात कर रहा हूँ, तो बहुत अच्छे से वोटिंग हो रहा है। बहुत सारे लोग वोटिंग कर रहे हैं और बहुत ही शांतिपूर्वक वोटिंग हो रहा है। সবে 9:10, এখনো অনেক সময় বাকি। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাবে, ভাগীরথী দিয়ে। দেখা যাক বহরমপুরে কি অবস্থা হয়। এছাড়াও আরো তো 7টা কেন্দ্র, সেই 7টা কেন্দ্রেই বাকি অবস্থা হয়। সব আপডেট সবার আগে নিউজ 18 বাংলায়। রাজনৈতিক তর্ক বিতর্ক চলবে, একটা ছোট্ট ব্রেক, তারপরে সিংহাসনের মহাসংগ্রাম।